মার্চ 2003 এফবিআই 44 বছর বয়সের একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে। এফবিআই এর স্টেটমেন্ট অনুযায়ী এই ব্যক্তি এতটাই লাকি ছিল যে সে 2 সপ্তাহের মধ্যে স্টক মার্কেটে $800 ইনভেস্ট করে, যা পরবর্তীতে $350 মিলিয়ন হয়ে যায়। এফবিআই এর সন্দেহ হয় যে এখানে কিছু তো স্ক্যাম হচ্ছে, মেবি সে কোনো ইনসাইডার ট্রেডার হবে। কিন্তু যখন অ্যান্ড্রুকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে, আমি একজন টাইম ট্রাভেলার। আমি 2256 সাল ভবিষ্যৎ থেকে এসেছি। আমি জানতাম কখন কোন স্টক উপরে যাবে বা নিচে যাবে। আমি ভেবেচিন্তেই টাকা ইনভেস্ট করেছিলাম। এফবিআই এটা শুনে অবাক হয়ে যায়। এফবিআই বলে সে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা বলছে। কিন্তু এফবিআই যখন আরো ভালোভাবে রিসার্চ করে তখন তারা জানতে পারে ডিসেম্বর 2002 এর আগে কার্লসনের কোনো রেকর্ডই নেই। এমন মনে হচ্ছে যেন 2002 এর আগে তার কোনো অস্তিত্বই ছিল না। হঠাৎ করেই যেন সে 2002 এ চলে এসেছে। এর থেকে অবাক করার বিষয় হলো কার্লসনকে 3 এপ্রিল কোর্টে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সে উধাও হয়ে যায় এবং তারপর আর কখনোই তাকে দেখা যায়নি। সে কি আসলেই টাইম ট্রাভেল করেছিল? টাইম ট্রাভেল করা কি আসলেই সম্ভব? কিভাবে আপনি সময়ে অতীতে বা ভবিষ্যতে ভ্রমণ করতে পারেন? টাইম ট্রাভেল কি শুধুই কোনো গল্প, নাকি প্র্যাকটিক্যালি টাইম ট্রাভেল করা পসিবল? আপনি জেনে অবাক হবেন যে টাইম ট্রাভেল করা সম্ভব। এমনকি আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বাস্তবেই টাইম ট্রাভেল করেছিল। টাইম ট্রাভেলের A to Z সবকিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাহলে চলুন একসাথে আবিষ্কার করি টাইম ট্রাভেলের পেছনে থাকা আসল রহস্য। 1895 সালে H.G. ওয়েলস নামে একজন লেখক একটি সায়েন্স ফিকশন নোবেল প্রকাশ করেছিল দ্য টাইম মেশিন নামে, আর তারপর থেকে এই টাইম মেশিন নামটি জনপ্রিয় হতে শুরু করে। এমন একটি মেশিন যেটি সময়ে অতীতে বা ভবিষ্যতে নিয়ে যেতে পারে, যার মাধ্যমে টাইম ট্রাভেল করা সম্ভব। যদিও প্রথমে এটি একটি সায়েন্স ফিকশন নোবেল ছিল, কিন্তু পরবর্তীতে বিশ্বজুড়ে সকল বড় বড় সায়েন্টিস্টরা এই বিষয়ে ভাবতে শুরু করে। শুধু বইই নয়, টাইম ট্রাভেল নিয়ে শত শত মুভি বা ওয়েব সিরিজও বানানো হয়েছে। চলুন প্রথমে এই মুভির মাধ্যমে জানার চেষ্টা করি টাইম ট্রাভেল কয়টি মাধ্যমে করা সম্ভব। প্রথমেই আসে ওয়ান ওয়ে ট্রাভেল টু দ্য ফিউচার, যার মাধ্যমে আপনি ফিউচারে ট্রাভেল করতে পারবেন কিন্তু সেখান থেকে ফিরে আসতে পারবেন না, আর এটি দেখানো হয়েছিল ইন্টারস্টেলার মুভিতে। দ্বিতীয় পদ্ধতি হলো ইনস্ট্যান্ট টাইম জাম্পিং। এর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট এক সময় থেকে অন্য সময় ট্রাভেল করতে পারবেন। এর একটি উদাহরণ হলো আমাদের সকলের প্রিয় ডোরেমনের টাইম মেশিন। তৃতীয় পদ্ধতি হলো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং তার চারপাশে টাইম মুভ করছে। এটি দেখানো হয়েছিল হ্যারি পটার বা লুসি মুভিতে। চতুর্থ পদ্ধতি হলো স্লো টাইম ট্রাভেল। এটি দেখানো হয়েছিল প্রাইমার মুভিতে, যেখানে একজন ব্যক্তি একটি বক্সের মধ্যে যতটুকু সময় অতিবাহিত করবে সে ততটুকু সময় টাইম ট্রাভেল করতে পারবে। ধরুন সে একদিন পেছনে যেতে চায়, তাহলে তাকে 24 ঘন্টা ওই বক্সের মধ্যে থাকতে হবে। আর পঞ্চম হলো লাইটের স্পিডের টাইম ট্রাভেল। এটি দেখানো হয়েছিল 1979 সালের সুপারম্যান মুভিতে। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো টাইম ট্রাভেল কনসেপ্টের মধ্যে কোন কনসেপ্টটি অ্যাকচুয়ালি আমাদের আসল জীবনে করা সম্ভব? আপনি হয়তো ভাবছেন কি আজগবি কথা কইতাছে, সব কনসেপ্টই তো ফাউল, এটি ভুয়া, আসল জীবনে টাইম ট্রাভেল করা অসম্ভব। আপনি যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আজকের দিনে দাঁড়িয়েও এর মধ্যে অনেকগুলো পদ্ধতি ব্যবহার করে টাইম ট্রাভেল করা সম্ভব। একেবারে সিম্পল করে বললে টাইম ট্রাভেল দুই ধরনের: পাস্টে ট্রাভেল করা বা অতীতে, আর ফিউচারে ট্রাভেল করা বা ভবিষ্যতে। প্রথমে ফিউচার টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করা যাক। ফিউচারে ট্রাভেল করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে সময় আসলে কি। আইজ্যাক নিউটনের থিওরি অনুযায়ী সময় একটি সমান্তরাল বস্তু। আপনি যেখানেই থাকেন না কেন সব জায়গায় একই গতিতে সময় প্রবাহিত হবে। কিন্তু নিউটনের এই থিওরিকে পুরোপুরি ভুল প্রমাণিত করে অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় একটি অসমান্তরাল বস্তু। এটি গতির ওপর নির্ভর করে। যেমন নদীর ঢেউ, কোনো জায়গায় গতি প্রদান করলে পানি উপরে বা নিচে প্রবাহিত হয়, কখনো দ্রুত প্রবাহিত হয়, কখনো স্লো প্রবাহিত হয়। সময়ও একটি নদীর মতো, কখনো স্লো প্রবাহিত হয়, কখনো দ্রুত প্রবাহিত হয়। ডিপেন্ড অন ইয়োর স্পিড অ্যান্ড গ্র্যাভিটি। এটাকে বলা হয় টাইম ডাইলেশন। আপনি চাইলেই সময়কে স্লো অথবা ফাস্ট করতে পারবেন, কোনো বস্তুর স্পিড অথবা গ্র্যাভিটেশনাল ফোর্স বৃদ্ধি করে। বেসিক্যালি টাইম ডাইলেশন দুইটি কারণে হয়ে থাকে। একটি হচ্ছে স্পিডের কারণে। যদি আপনি এমন কোনো যানবাহনে থাকেন, যেমন রকেট, প্লেন অথবা স্পেসশিপ, এবং সেটা যদি অনেক স্পিডে চলতে থাকে, তাহলে সেই এরোপ্লেনে থাকা ব্যক্তির জন্য সময় স্লো হয়ে যাবে। এটিকে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন এখানে দুইটি ঘড়ি আছে। একটি ঘড়ি আমি আমার কাছে রেখে দিলাম এবং অন্যটি আপনার কাছে দিয়ে আপনাকে একটি রকেটে করে পাঠিয়ে দিলাম।
আর ওই রকেটটি পুরো পৃথিবীকে একটি চক্কর মেরে আবার এসে ল্যান্ড করলো। এখন এই দুইটি ঘড়িকে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখবেন যেই ঘড়ি আপনার সাথে অনেক স্পিডে ট্রাভেল করেছিল সেই ঘড়ির সময় ন্যানো সেকেন্ড স্লো হয়ে যাবে, সময় কিছুটা পিছনে থাকবে। দুটো ঘড়ি এক সময় দেখাবে না। আপনি ন্যানো সেকেন্ড ফিউচারে ট্রাভেল করে ফেলেছেন, কারণ আপনি এবং আপনার ঘড়ি নিচে থাকা ব্যক্তির তুলনায় বেশি দ্রুত গতিতে ট্রাভেল করছিল, যার কারণে কাইনেটিক টাইম ডাইলেশন হয়েছে। 1971 সালে একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল। সেখানে একটি অ্যাটমিক ক্লক ব্যবহার করা হয়েছিল যাতে ছোট ছোট পরিবর্তনও পরিমাপ করা যায়, এবং তখন এটি অ্যাকচুয়ালি প্রমাণ হয় যে নর্মাল ঘড়ির তুলনায় অ্যারোপ্লেনে থাকা ঘড়ির সময় কয়েক ন্যানো সেকেন্ড স্লো হয়ে যায়। এই এক্সপেরিমেন্টের নাম দেওয়া হয় হাফি-কেটিং এক্সপেরিমেন্ট। আর এই এক্সপেরিমেন্ট প্রমাণ করে যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী টাইম ট্রাভেল করা সম্ভব। এখন ইমাজিন করেন ফিউচারে এমন কোনো স্পেসশিপ বানানো সম্ভব হয়েছে যেটা লাইটের স্পিডে ট্রাভেল করতে পারে। আপনি ওই স্পেসশিপে বসেন এবং 10 বছরের জন্য স্পেসে ট্রাভেল করেন এবং 10 বছর পর আবারও পৃথিবীতে ফিরে আসেন। তাহলে আপনি 9000 বছর ভবিষ্যতের পৃথিবীতে চলে আসবেন। আপনার জন্য টাইম 10 বছরই অতিবাহিত হবে, কিন্তু পৃথিবীতে 9000 বছর হয়ে যাবে, কারণ পৃথিবীতে 9000 বছর সাধারণভাবে অতিবাহিত হবে। কিন্তু আপনি যেহেতু আলোর গতিতে ট্রাভেল করছিলেন সেহেতু আপনার জন্য টাইম স্লো হয়ে যাবে। সহজ করে বললে আপনি আজকের দিনে দাঁড়িয়েও টাইম ট্রাভেল করতে পারবেন, এটি বৈজ্ঞানিকভাবে সম্ভব। কিন্তু সমস্যা একটাই, আমরা এখন পর্যন্ত এমন কোনো যানবাহন বানাতে সক্ষম হইনি। আলোর গতিতে ট্রাভেল করা এক প্রকার অসম্ভব একটি কাজ। আপনি আলোর গতির আশেপাশেও পৌঁছাতে পারবেন না। কিন্তু ধীরে ধীরে প্রযুক্তির উন্নয়নের ফলে হয়তো ভবিষ্যতে আমরা এমন কোনো যানবাহন বানাতে পারবো যেটি আলোর গতির আশেপাশে ট্রাভেল করতে পারে। আস্তে আস্তে এটি বাস্তবে রূপ নেবে। এখনকার সময় যদি বলা হয় তাহলে গ্যানিডি পাডালকা, একজন রাশিয়ান অ্যাস্ট্রোনট, সবচাইতে বেশি টাইম ট্রাভেল করার ক্রেডিট তিনিই পান, কারণ তিনি সবচাইতে বেশি সময় ধরে স্পেসে ছিলেন, 879 দিন। আর যখন তিনি স্পেস স্টেশনে ছিলেন তখন তিনি অলমোস্ট 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রাভেল করছিলেন, যার কারণে ক্যালকুলেট করে দেখা যায় তিনি 0.02 সেকেন্ড ফিউচারে ট্রাভেল করে ফেলেছেন। পৃথিবীর মানুষের তুলনায় তার বয়স 0.02 সেকেন্ড কম, যার ফলে তিনি আমাদের তুলনায় 0.02 সেকেন্ড ভবিষ্যতে বসবাস করে। এখন আপনি হয়তো মন খারাপ করতে পারেন যে আমাদের কাছে তো এমন কোনো টেকনোলজিই নেই যার মাধ্যমে আমরা আলোর গতিতে ট্রাভেল করে বড় পরিসরে টাইম ট্রাভেল করতে পারবো। তাহলে মন খারাপ করেন না, আরও একটি পদ্ধতি আছে, টাইম ডাইলেশন। আর এই পদ্ধতিটি হলো গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যবহার করা, যেটি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী যেখানে যত বেশি গ্র্যাভিটি বা ভর থাকে সেখানে তত বেশি টাইম ডাইলেশন হয়। চলুন এটিকে আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করা